হামাস নিরস্ত্র না হলে গাজায় ফের শুরু হবে ইসরায়েলি অভিযান, হুঁশিয়ারি ট্রাম্পের। বন্দীদের মরদেহ ফেরত দিয়েছে দুই পক্ষ, চুক্তি ভঙ্গ করে চলছে দখলদার বাহিনীর হামলা। ইউক্রেন যুদ্ধ থামাতে চান না পুতিন, অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। রাশিয়ার তেল আর কিনবে না ভারত, যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন মোদি, দাবি ট্রাম্পের। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদকে আশ্রয় দেয়া রাশিয়া সফরে নতুন রাষ্ট্রপ্রধান আহমেদ আল শারা। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক, দ্বিপক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা। এবং ভারতের ত্রিপুরায় স্থানীয়দের হামলায় ৩ বাংলাদেশি নিহত। নিহতরা হবিগঞ্জের চুনারু ঘাটের বাসিন্দা, মরদেহ রয়েছে ত্রিপুরার সামপাহাড় থানায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজেন। আন্তর্জাতিক সময়ের শুরুতেই রাকসু ভোট উৎসবের খবর। শুরু হয়েছে রাকসুর ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, সাইফুর রহমান রকি, শাহিন আলম ও আলতাফ হোসেন। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। ঠিক সকাল 9টায় ভোট গ্রহণের মধ্য দিয়ে 35 বছরের যে জট সেটি আসলে খুলে গেল। অর্থাৎ রাকসু নির্বাচনের যে প্রক্রিয়া, ভোট গ্রহণের প্রক্রিয়া, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি কেন্দ্রে, অর্থাৎ ডিন্স কমপ্লেক্স, যেটি একটি ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করছি যে মুন্নুজান হলের যারা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থীরা, তারা এখানে বেশ লম্বা লাইন ধরে প্রথম থেকেই তারা আসলে দাঁড়িয়ে আছেন। তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের জন্য তারা দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বেশ লম্বা লাইন, এবং এই লাইন ধরেই বেশ সুশৃঙ্খলভাবেই তারা তাদের যে ভোট দেওয়ার প্রক্রিয়া সেটি আসলে সম্পন্ন করে চলেছেন বা সম্পন্ন করার চেষ্টা করছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট, তারা এখানে বেশ তল্লাশি করছেন। যেগুলো ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, বিশেষ করে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, সেই বিষয়গুলো তারা লক্ষ্য করছেন। একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু সার্চ করার মাধ্যমে তারা আসলে ভেতরে প্রবেশ করছেন। এখানে স্কাউটসের সদস্যরাদের যে অ্যাক্টিভিটি সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা লক্ষ্য করছি যে এইখানে এই মুহূর্তে ডিন্স কমপ্লেক্সের যে মুন্নুজান হলে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যে লম্বা লাইন, সে লম্বা লাইন আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সকাল সকাল কিন্তু তারা চলে এসেছেন তাদের ভোটাধিকার। সবচেয়ে যে চমকপ্রদ যে ব্যাপারটি শিক্ষার্থীরা বলছেন যে অনেকেরই কিন্তু প্রথম ভোট, অর্থাৎ প্রথম ভোট তারা এখানে দিচ্ছেন। এটি কিন্তু তাদের জন্য একটি বেশ চমকপ্রদ ব্যাপার এবং বেশ ভিন্ন অভিজ্ঞতা। এবং তারা বলছেন যে এই ভিন্ন অভিজ্ঞতা তারা নিতে চান, তাদের যে সুষ্ঠু পরিবেশে যাতে ভোট অনুষ্ঠিত হয় সেই আশা তারা ব্যক্ত করেছেন। পাশাপাশি এমন একজনকে তারা নির্বাচিত করতে চান যেই প্রার্থী তাদের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবে বলে এমন একজন প্রার্থী আসলে তারা বেছে নিতে চান। বিশেষ করে এখানে হলের ক্যান্টিনের যে খাবারের সমস্যা রয়েছে, পরিবহন সমস্যা রয়েছে, ভেতরে পরিবেশগত যে বিশৃঙ্খলা সেটি রয়েছে, পাশাপাশি আবাসন সংকট তো রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে, অর্থাৎ নিরাপত্তা সব মিলিয়ে যে ভোটাদাগে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যিনি সমাধান করবেন তাকে আসলে তারা বেছে নেবেন বলে শিক্ষার্থীরা বলছেন। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন কেন্দ্রের বাইরে, অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে বেশ লম্বা লাইন, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা এখন পর্যন্ত শিক্ষার্থীদের লক্ষ্য করা যাচ্ছে। অনেকের সাথে কথা হয়েছে যারা ভোট দিতে এসেছেন, তারা বলছেন যে তারা সকাল সকাল ভোট দিতে চান, একেবারে ভোট দিয়ে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তারা নিতে চান। বিশেষ করে প্রথম যারা ভোটার, তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা এমন একজনকে বেছে নেবেন তাদের ছাত্র প্রতিনিধি হিসাবে যারা তাদের কল্যাণ কাজ করবেন, তাদের সমস্যার সমাধানে কাজ করবেন। রাকসু নির্বাচনে যে 35 বছর ধরে রাকসুর যে অচলায়তন, সেই অচলায়তন রয়েছে এবং সেই অচলায়তন কাটাতেই কিন্তু তারা এই যে রাকসু নির্বাচনে, সেই রাকসু নির্বাচনে অবস্থান নিয়েছেন। তো এই মুহূর্তে বলা যায় যে লম্বা লাইন ধরে ভোটাররা এখানে ভোট প্রয়োগের জন্য আসছেন। আমরা সকাল থেকে দেখেছি বেশ লম্বা লাইন। আমরা চলে যাব আরও একটি কেন্দ্রে, অর্থাৎ তৃতীয় বিজ্ঞান ভবনে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি।
দীর্ঘ ৩৫ বছরের যে অবসান সেটি কিন্তু শেষ হলো এবং এই অবসান শেষ হওয়ার মধ্য দিয়ে আসলে রাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সকাল ৯টা থেকে সেটি কিন্তু শুরু হয়ে গেছে যথারীতি। আমি এখন তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে আছি। এখানে এই যেসব ভোটার এবং প্রার্থী কিন্তু জড়ো হয়েছেন বেশ কিছু, এবং এই ভোটার এবং প্রার্থী সকলেরই কিন্তু আইডি কার্ড দেখে দেখে তারা কিন্তু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন, এবং বিশেষ করে যারা ভোটার তাদের কিন্তু কোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না, এবং যারা প্রার্থী বিভিন্ন প্রার্থী রয়েছেন রাকসুতে সিনেটের, তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ঘোরার কিন্তু সুযোগ পাবেন না, কেন্দ্রের ভেতরে ঢোকার সুযোগ পাবেন না, এমনটি আসলে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারা 400 গজের বাইরে কিন্তু গিয়ে তারা তাদের যে ব্যালট পেপারের নম্বর সেটি কিন্তু ভোটারদেরকে দিতে পারবেন, এমনটি একটি নির্দেশনা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদেরকে দিয়েছেন। কারণ আপনারা জানেন যে এখানে 17টি হল রয়েছে, এই 17টি হলের মধ্যে 11টি পুরুষ এবং 6টি নারী হল রয়েছে। এই প্রতিটি হলে 15 জন করে এখানে প্রার্থী থাকবে যাদেরকে নির্বাচিত করার সুযোগ পাবেন ভোটাররা। পাশাপাশি এখানে হল সংসদে 15 জন, এখানে সিনেটে 5 জন এবং রাকসুতে কিন্তু 23 জনকে নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন ভোটাররা। সেক্ষেত্রে এই যে 43 জনকে ভোট দিতে হবে বেছে বেছে, এই 43 জনের নাম মনে রাখাও আসলে কষ্টকর সাধারণ ভোটারদের জন্য। সেই জন্য আসলে যারা আছেন বিভিন্ন প্যানেল রয়েছেন, এখানে ছাত্র সংগঠনগুলো রয়েছেন, স্বতন্ত্র পদে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা তাদের যে ব্যালট নম্বর সেটি কিন্তু ভোটারদের হাতে দিতে পারবেন, এবং ভোটাররা সেই ব্যালট নম্বর টুকে নিয়ে যে তার পছন্দের যে প্রার্থী তাকে কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচনের দিকে কিন্তু শুরু হয়েছে, এবং আমরা তৃতীয় বিজ্ঞান ভবনে এখানে আছি। এখানে কিন্তু আমরা শুরুতে বেশ কয়েকজনের একটা লাইন দেখেছিলাম, যদিও এখন অনেকেই ভোট দিতে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং ভোট দেওয়া শেষে তারা যখন ভেতর থেকে বের হবে তাদের নানা প্রতিক্রিয়াও আমরা জানবো। এরই মধ্যে 2-1 জন বের হয়েছে, তারাও কিন্তু এত দীর্ঘদিন পরে আসলে রাকসু নির্বাচন হচ্ছে এবং এই রাকসু নির্বাচনে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন এটি তাদের প্রাণের দাবি ছিল। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। এখন চলে যাচ্ছি সহকর্মী শাহিনের কাছে। ঘড়ির কাঁটায় সকাল 9টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেখানে ভোটাররা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। আমরা আছি রবীন্দ্র ভবনে। আমরা এখানে দেখেছি এখানের যে রহমতুন্নেসা হল রয়েছে, মেয়েদের হল, সেই হল থেকে নারী ভোটাররা এখানে আসছেন, এবং সকালে ছোট্ট একটি লাইন আমরা দেখেছি। তারা ইতোমধ্যে এই কেন্দ্রে প্রবেশ করেছেন। একজন ভোটার 10 মিনিট করে সময় পাচ্ছেন, এবং ওই সময়ের মধ্যে তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং পাশাপাশি যদি বলে যে এখন পর্যন্ত কিন্তু সেই যে লম্বা লাইন সেটি এখনো হয়নি, তবে আস্তে আস্তে ভোটাররা আসছেন, 1-2 জন করে আসছেন, তারা ভিতরে যাচ্ছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যদি এক কথায় বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন সেটি এরই মধ্যে শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আসলে ভোটাররা যাচ্ছেন এবং আস্তে আস্তে করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা বিভিন্ন বুথগুলোর সামনে যে দেখছি সেখানে কয়েক স্তর বিশিষ্ট এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে, এবং ভোটাররা যখন কেন্দ্রে প্রবেশ করছেন তখন তাদেরকে চেক করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি তারা 1 জন 10 মিনিট করে সময় পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই রাকসু নির্বাচনে একজন ভোটার মোট 43টি জায়গায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এটা বলা যায় যে একটি লম্বা কাজ, কিন্তু সময় খুব অল্প। এই সময়ের মধ্যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এখানে আমরা সকাল থেকে কয়েকজন প্রার্থীর সঙ্গেও কথা হয়েছে। তারা যেটি বলছে যে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচন সেটির ফলাফল অন্তত রাকসুতে হবে না, এবং তারা যেটি বলছে যে এই ক্যাম্পাসে যে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে বলে প্রার্থীরা বলছেন। তো এই ছিল আমার কাছে রবীন্দ্র ভবনের যে কেন্দ্র এখানকার সর্বশেষ খবর। আমরা চলে যাব জুবিলি ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন।
উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে রাকসুর নির্বাচন। ইতিমধ্যেই ঠিক 9টা বাজেই কিন্তু শুরু হয়েছে নির্বাচন, ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি জুবিলি ভবন, বিশ্ববিদ্যালয়ের জুবিলি ভবনের। এইখানে আসলে মূলত দুটি হলের ভোট গ্রহণ হচ্ছে, একটি হচ্ছে শাহ মাকদুম হল আর একটি সৈয়দ আমির আলী হল, এবং দুটি হল মিলে এখানে মূলত প্রায় 3000-এর মতো ভোটার রয়েছে। এবং আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছিলাম। এই মুহূর্তে লাইন নেই, সবাই আসলে ভিতরে প্রবেশ করলো কিছুক্ষণ আগে, তারা ভোট গ্রহণের জন্য ভিতরে প্রবেশ করেছে। এবং একই সঙ্গে আমরা ছাত্রদল সমর্থিত প্রার্থী ভিপি প্রার্থী মুস্তাকির রহমান জাহিদ এবং একই সঙ্গে শিবির সমর্থিত লাইন ধরে ঠিক অর্থাৎ 9টা বাজার কিছুক্ষণ আগে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে আসলে ভোটাররা আসছেন, শিক্ষার্থীরা আসছেন এবং কিছুক্ষণ আগে আসলে লম্বা লাইন ধরে ঠিক অর্থাৎ 9টা বাজার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল ভোটাররা, এবং 9টা বাজার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভোটাররা ভিতরে প্রবেশ করে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা বলে রাখি যে এই সৈয়দ আমির আলী হলে 1200 ভোটার রয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালন করছেন, 6 জন প্রিজাইডিং অফিসার আছে এবং একই সঙ্গে শাহ মাকদুম হল, সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের আইডি কার্ড বা পরিচয়পত্র দেখে কেবল শিক্ষার্থীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে, এবং কোনোভাবে যদি কাউকে নিয়ে যদি সন্দেহ হয় সেটি আসলে দেখার জন্য স্ক্যানিং সিস্টেম রয়েছে। সব মিলিয়ে তারা বলেছেন যে কোনো ধরনের জাল ভোট দেওয়ার সুযোগ নেই এবং এমনিভাবে আসলে ভোটাধিকার উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ শুরু হয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, তার নির্দেশ দেয়া মাত্রই উপত্যকার রাস্তায় নামবে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বুধবার আরও বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরায়েল। যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। 45 ফিলিস্তিনির মরদেহ ফিরিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ থামলেও ফেরেনি শান্তি। নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না ফিলিস্তিনিরা। মাথা গোজার ঠাঁই নেই, মিলছে না বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ। আল জাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কিছু কিছু জায়গায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালালেও উল্টো হামাসকেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সংগঠনটি চুক্তির শর্ত না মানলে নেতানিয়াহু বাহিনী উপত্যকায় ফের অভিযান শুরু করবে। এর আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকদের ট্রাম্প জানান, তার নির্দেশ দেয়া মাত্রই গাজায় নামবে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেয়া হয়েছে। বাকি মরদেহগুলো ইসরায়েলি হামলায় ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়েছে, যা খুঁজে পাওয়া কঠিন। এই কাজে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানিয়েছে হামাস। একই দিন ইসরায়েলও রেড ক্রসের মাধ্যমে বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর রাফা ক্রসিং খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে শর্ত দিয়েছে, ট্রাকগুলো গাজায় প্রবেশের পরপরই খালি করা হবে। সেখান থেকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ট্রাকে করে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত 600 ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেয়া হচ্ছে। বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, এদিন তাদের মাধ্যমে মাত্র 137 ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে। এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তির পরই নেতা নির্বাচনের পথে হাঁটছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টি। আগামী মাসের শেষ দিকে এর নির্বাচন হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেতানিয়াহু জয়ী হতে পারেন বলে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তান তালেবান প্রশাসনের মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। মঙ্গলবার দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি হয়। হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। আহত হয়েছেন শতাধিক মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে গুলি বিনিময়ের সময় পাকিস্তানি 4 নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার স্থানীয় সময় ভোরে পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে ইসলামাবাদ। এতে দেখা যায় স্পিন বোলদাক সীমান্তে আফগানিস্তানের তালেবান বাহিনীর এক সাঁজোয়া যান ও সীমান্ত পোস্টে বোমাবর্ষণ করছে পাকিস্তানি ড্রোন। বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে, হতাহত হন বহু মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে কাস্টমস পয়েন্টের কাছে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় গোলাগুলির সময় 4 জন আহত হন। অবশেষে বুধবার সন্ধ্যায় 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ইসলামাবাদ জানায় উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সীমান্ত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে। তালেবান মুখপাত্র এক্সে পোস্ট করে পাকিস্তানের হামলাকে অযৌক্তিক ও উস্কানিমূলক আখ্যা দেন। যুদ্ধবিরতির ঘোষণার আগে দুই দেশের সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে পড়ে এবং দুপাশে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে যায়। একসময়ের মিত্র পাকিস্তান ও আফগান তালেবানের সম্পর্কের অবনতি শুরু হয় 2021 সালে তালেবানের কাবুল দখলের পর। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান থেকেই পাকিস্তান বিরোধী জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে, তবে তালেবান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় রুশ প্রেসিডেন্টের ওপর ফের চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুতিন চান না এই যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ চলমান রাখায় দেশটির অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে বলেও দাবি তার। তবে ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। এদিকে শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়া ও রুশ হামলা বেড়ে যাওয়ায় ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে একমত হয়েছে। অন্যদিকে যুদ্ধের ময়দানে দোনেৎস্কে আরও অগ্রগতির দাবি করেছে রাশিয়া। খার্কিভের পর এবার উত্তপ্ত ইউক্রেনের আরেক ফ্রন্টলাইন দোনেৎস্ক। অঞ্চলটিতে ব্যাপক অগ্রগতির দাবি করেছে রুশ সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা বার্গান নামে আরও একটি বসতি দখলে নিয়েছে এবং দিমিত্রভ বসতির পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। গত একদিনে অঞ্চলটির বিভিন্ন স্থানে রুশ সেনাদের সঙ্গে তাদের প্রায় 190টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুতিন বাহিনীর প্রায় 100 হামলা প্রতিহত করার দাবিও করেছে কিয়েভ। ইউক্রেন জুড়ে রুশ হামলা জোরদার ও ইউরোপের কয়েকটি দেশে সম্প্রতি ড্রোন অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলা প্রতিহত করতে ও যে কোনো সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মিত্র দেশগুলোর এমন সামরিক সক্ষমতা থাকা উচিত যা প্রতিপক্ষকে যে কোনো হামলা চালানোর আগে ভাবাবে। বুধবার ব্রাসেলসে ন্যাটো ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করেছেন। ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে জার্মানি। দেশটি আরও $500 মিলিয়ন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে। এর মধ্যে আছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট মিসাইল ও রাডার সিস্টেম। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার অর্থনীতির ওপরও আরও চাপ বাড়াচ্ছে পশ্চিমারা। রাশিয়ার দুটি বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট ও লুকোইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই দুটি সংস্থা প্রতিদিন 3.1 বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান না, অথচ রাশিয়ার অর্থনীতি ভাঙনের পথে। তিনি দাবি করেন দেশটিতে পেট্রোলের জন্য দীর্ঘ লাইন পড়েছে এবং পরিস্থিতি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, রুশ অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল এবং পরিকল্পনা অনুযায়ী দেশ এগোচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনবে না বলে যুক্তরাষ্ট্রকে মোদি আশ্বস্ত করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রুশ তেল কেনার কারণে তিনি ভারতের ওপর অসন্তুষ্ট ছিলেন। মোদির এমন সিদ্ধান্তকে বড় পদক্ষেপ বলেও দাবি করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। This is a war that should have never started, but it's a war that Russia should have won in the first week, and they're going into the 4th year, and I want to see it stop. So I was not happy that India was buying oil, and he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মস্কো সফরে গেলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময়ে বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে মস্কো প্রস্তুত উল্লেখ করে সেটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন পুতিন।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রেসিডেন্ট আল শারার প্রথম মস্কো সফর। সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় রাশিয়া। মস্কোতে থাকা সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশটি। স্থানীয় সময় বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে এটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন তারা। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক পুনরায় স্থাপনে জোর দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। এর আগে রাশিয়ায় পৌঁছানোর পর শারাকে উষ্ণ অভ্যর্থনা জানান পুতিন। এ সময় সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন আয়োজন প্রেসিডেন্ট শারার জন্য বড় অর্জন উল্লেখ করে তাকে অভিনন্দন জানান পুতিন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর গত বছর ক্ষমতা গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এরপর মস্কোতে এটাই ছিল আহমেদ আল শারার প্রথম সফর। এদিকে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আহমেদ আল শারা জানান, রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী। বলেন, কৌশলগত বিষয় ছাড়াও মৌলিক কাঠামো, জ্বালানি ও খাদ্যসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার ওপর নির্ভরশীলতা রয়েছে সিরিয়ার। এ সময় যে কোনো মূল্যে বাশার আল আসাদকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়া থেকে আসাদ সরকারকে উৎখাত করে বিদ্রোহীরা। এ সময় প্রাণ বাঁচাতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ার সহায়তায় মস্কোতে পালিয়ে যান। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইরানের উপর দেয়া জাতিসংঘের নিষেধাজ্ঞার আইনি ভিত্তি নেই দাবি আরাকচির। উন্নয়নশীল দেশগুলোর প্রতি ঐক্যের ডাক, অভ্যন্তরীণ বিভাজন নিয়ে পেজেশকিয়ানের উদ্বেগ। ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে 55 ব্যাটালিয়ন বিজিবি। তারা জানিয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার 3 বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কারেঙ্গিছড়ায় প্রবেশ করেন। স্থানটি 70 ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 4 থেকে 5 কিলোমিটার অভ্যন্তরে। প্রাথমিক তথ্যে জানা যায়, নিহত 3 জনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতদের মরদেহ ত্রিপুরার সামপাহাড় থানায় রয়েছে। ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার আইনি ভিত্তি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পশ্চিমা আধিপত্যবাদমূলক আগ্রাসন ঠেকাতে উন্নয়নশীল দেশগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়েছেন তিনি। এদিকে ধ্বংসাত্মক সমালোচনা ও নেতিবাচক মনোভাবের কারণে ইরানের সরকার জনগণের আস্থা হারানোর শঙ্কায় আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র কিংবা বিদেশি ষড়যন্ত্র নয়, অভ্যন্তরীণ বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় ইরান। এমন পদক্ষেপে পশ্চিমাদের তোপের মুখে পড়ে তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কঠোর অবস্থাও টলাতে পারছে না ইরানকে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামী সাফ জানিয়েছেন, পার্লামেন্ট ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে পারমাণবিক কার্যক্রমের তত্ত্বাবধানে আইএই এর সীমিত প্রবেশ বজায় থাকবে। ইসলামী আরও বলেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আর পরমাণু কর্মসূচি নিয়ে হুমকি ধামকির মধ্যে বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠক হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শত্রুর ষড়যন্ত্রের বিষয়ে উদ্বিগ্ন নন তিনি। তার চিন্তা দেশের অভ্যন্তরীণ বিভাজন ও অন্যান্য বিতর্ক নিয়ে। তিনি সতর্ক করেন, ধ্বংসাত্মক সমালোচনা ও অতিরিক্ত নেতিবাচক মনোভাব জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। পেজেশকিয়ান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পদক্ষেপের আইনি ভিত্তি নেই। বুধবার অনুষ্ঠিত ন্যামের এক অধিবেশনে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য আরও মজবুত করা প্রয়োজন, যেন তারা আধিপত্যবাদমূলক আগ্রাসন প্রতিহত করতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 10, দগ্ধ অন্তত 18। জানা যায়নি আগুন লাগার কারণ। ইকুয়েডরে গাড়ি বিস্ফোরণে 1 জনের প্রাণহানি। নবমবারের মতো বাজেট পাশে ব্যর্থ হওয়ায় টানা তৃতীয় সপ্তাহে গড়ালো যুক্তরাষ্ট্রের শাটডাউন।
স্বাস্থ্যসেবা কর কমানোর দাবিতে ডেমোক্র্যাটদের অনড় অবস্থানে অচলাবস্থা আরও জটিল হয়ে উঠছে। এরই মধ্যে নতুন করে কর্মী ছাঁটাই, ব্যয় সংকোচন ও বিকল্প তহবিল ব্যবহার করে প্রশাসন সচল রেখে দীর্ঘমেয়াদী অচলাবস্থার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজ হাতে সরকারি তহবিল ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে রিপাবলিকান সমর্থিত অস্থায়ী তহবিল বিল পাশে ব্যর্থ হয়। বিলটি এগিয়ে নিতে প্রয়োজন ছিল ৬০ ভোট, কিন্তু পক্ষে আসে ৪৯ এবং বিপক্ষে ৪৫ ভোট। এ কারণেই ১ অক্টোবর থেকে শুরু হওয়া আংশিক শাটডাউন অবস্থা এখন তৃতীয় সপ্তাহে পড়েছে। ৭ বছর পর যুক্তরাষ্ট্রে এমন অচলা অবস্থা দেখা দিয়েছে, যা ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা খাতের কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে। এমন বাস্তবতায় দীর্ঘমেয়াদী অচল অবস্থার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন করে কর্মী ছাঁটাই, ব্যয় সংকোচন ও বিকল্প তহবিল ব্যবহার করে প্রশাসন সচল রাখার পরিকল্পনা করছে। এরই মধ্যে ৪,০০০-এর বেশি সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প সামরিক বাহিনী ও FBI সদস্যদের বেতন নিশ্চিত করেছেন গবেষণা তহবিল থেকে অর্থ পুনর্বিন্যাস করে। ওয়ান বিগ বিউটিফুল বিল নামে তার স্বাক্ষরিত কর ও অভিবাসন প্যাকেজ থেকেও কোস্ট গার্ডের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন। তবে এই পদক্ষেপ আইনত বৈধ কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ কংগ্রেস অনুমোদন ছাড়া বাজেট তহবিল স্থানান্তর সাংবিধানিকভাবে সীমিত। যদিও মঙ্গলবার ট্রাম্প সরাসরি জানান তার পছন্দের কর্মসূচির অর্থায়ন বন্ধ করা হয়নি, তবে ডেমোক্র্যাটদের প্রকল্পগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। যাদের আমরা দিতে চেয়েছি তাদেরই বেতন দেওয়া হয়েছে। আমরা চাই FBI এর বেতন দেওয়া হোক, সামরিক বাহিনীর বেতন দেওয়া হোক। ডেমোক্র্যাটরা এসব নিয়ে কথা বলে না। আমরা এমন অনেক প্রোগ্রাম বাদ দিচ্ছি যেগুলো আমার পছন্দ না, কিন্তু আলোচনা করে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। এখন আমরা সেগুলো স্থায়ীভাবে বন্ধ করব। এতে হাজার হাজার মানুষ জড়িত, আর বিষয়টা কোটি কোটি ডলারের। প্রশাসনের এই পদক্ষেপ কংগ্রেসের আর্থিক ক্ষমতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সমালোচকরা। বাইডেন প্রশাসনের বাজেট প্রধান শালান্দা ইয়াং বলেছেন, সরকারি তহবিল কোথায় যাবে তা নির্ধারণের ক্ষমতা একমাত্র কংগ্রেসের। প্রেসিডেন্ট তা নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুনে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 18 জন। স্থানীয় সময় বুধবার ভোরে বাতাম শহরের একটি শিপইয়ার্ডে নিরাপত্তাধীন অবস্থায় আগুন ধরে যায় তেলবাহী ট্যাঙ্কারটিতে। পুলিশ জানায়, আগুন লাগার সময় জাহাজে কোনো তেল ছিল না। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং দগ্ধ হন বহু শ্রমিক। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ইকুয়েডরে গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও কয়েকজন। স্থানীয় সময় সোমবার রাতে গুয়াকিয়ালের একটি ব্যস্ত শপিং মলের সামনে বিস্ফোরিত হয় গাড়িটি। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কাছেই আরও একটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করে তা নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করা হয়। প্রাদেশিক গভর্নর জানান, ব্যস্ত সময়ে বেসামরিক নাগরিকদের ক্ষতি করতেই পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিস্ফোরকগুলো পেশাদার অপরাধী চক্র তৈরি করেছিল। জনমনে ভয় সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। কর্তৃপক্ষ নাগরিকদের ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। স্থানীয় সময় বুধবার ভারতের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার জানায় ওডিঙ্গা হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশের নেতা। রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে ছিলেন এক প্রতীকী ব্যক্তিত্ব। 5 বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ের মুখ দেখেননি তিনি। 2007 সালের নির্বাচনের পর সহিংসতায় নিহত হয় 1000-এরও বেশি মানুষ। পরিস্থিতি সামলাতে জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হন ওডিঙ্গা। কেনিয়ার ইতিহাসে দীর্ঘ সময় রাজনৈতিক বন্দী ছিলেন তিনি। $60,000 মানচিত্র জব্দ করেছে চীন। বেইজিংয়ের দাবি, এতে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপকে ভুলভাবে দেখানো হয়েছে। দেশটির শানডং প্রদেশে মানচিত্রের এই চালান জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। তাদের মতে এগুলো জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা বিরোধী। এমনকি যে দাগের মাধ্যমে চীন জাপানের আন্তর্জাতিক সীমারেখা নির্ধারণ করা হয়, সেই 9 দাগও ছিল না বলে জানায় বেইজিং। তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে চীন, যদিও বহু বছর ধরেই নিজেদের স্বাধীন দাবি করে আলাদা সরকার ও সংবিধানে চলছে দ্বীপটি। আবারও সক্রিয় হয়েছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট লেউটোবি লাকি লাকি। অগ্নুৎপাতে 10 কিলোমিটার দূর থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। আশেপাশের গ্রামের কৃষক মাঠে কাজ করতে পারছেন না এই ধোঁয়ার প্রভাবে। জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আগ্নেয়গিরির চূড়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত হিকং গ্রাম। ধোঁয়া আর ছায়ের কণায় ছেয়ে গেছে গ্রামটি। স্থানীয় সময় বুধবার প্রায় 9 মিনিট ধরে অগ্নুৎপাত হয় মাউন্ট লেউটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে। ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় 10 কিলোমিটার উঁচুতে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানায়, অগ্নুৎপাতের কারণে আশেপাশের এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভোগান্তিতে পড়েছেন গ্রামের বাসিন্দারা। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির কাছে বসবাসকারী বহু মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। হঠাৎ একটা গর্জনের আওয়াজ শুনতে পাই, পরে দেখি চারিদিকে ধোঁয়া। উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছেন। এর আগে জুলাই এবং আগস্টেও আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছিল, যার কারণে এলাকায় বিমান চলাচলও ব্যাঘাত ঘটে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মেক্সিকোয় ভয়াবহ বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযানে অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার উদ্ধারকর্মী। বন্যায় ধ্বংস হয়েছে রাস্তাঘাট, গাছপালা ও অবকাঠামো। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 7 দিন পেরিয়ে গেলেও মেক্সিকোয় এখনও চলছে উদ্ধার কাজ। বন্যায় দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ধসে পড়েছে বহু সেতু ও রাস্তা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দেশটির হিদালগো ও ভেরাক্রুজ প্রদেশে। হতাহত হন বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির প্রেসিডেন্ট জানান, উদ্ধার কাজে সশস্ত্র বাহিনীর 10,000-এর বেশি সদস্য কাজ করছেন। ভয়াবহ বন্যায় ধ্বংস হয় বহু ঘরবাড়ি ও গাছপালা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো। মেক্সিকো সরকার জানায়, হাজার হাজার উদ্ধারকর্মীকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কাজেও নিয়োজিত আছে অনেকে। আমাদের পরিবারের একটা ছোট্ট ঘর ছিল এই পাহাড়ের কাছেই। বন্যায় পাহাড়টা ধসে পড়ে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি, তবুও উদ্ধারকর্মীরা খুঁজে চলেছেন। এখন তারা ধীরে ধীরে আশা হারাচ্ছেন। আমরা বেশ কয়েকদিন ধরে বন্যার কাজে নিয়োজিত আছি। সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। আমরা সব এলাকায় যাব এবং বাসিন্দাদের থেকে তথ্য সংগ্রহ করব। বন্যায় মেক্সিকোর যে 5টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল, বেশিরভাগ এলাকায় পুনরায় তা চালু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 100 বছর বয়সেও কফি বিক্রি করছেন ইতালীয় এক বৃদ্ধা। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজিওরে অবস্থিত কফি বারটি একাই পরিচালনা করছেন 51 বছর ধরে। আনাপোস্তি নামের এই নারীর হাতের কফি পান করতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক দর্শনার্থী ও পর্যটক। ইতালির উত্তরাঞ্চলের ছোট্ট শহর নেব্বিওনোতে প্রতিদিন ভোরের আগে কফি মেশিন চালু করেন আনাপোস্তি। বয়স 100 পেরোলেও কফির কাউন্টার থেকে এখনও সরেননি এই প্রবীণ বারিস্তা।
ভ্রমণ পিপাসু ও কফি প্রেমীরা নিয়মিত আসেন তাকে দেখতে, ছবি তুলতে। মাত্র 18 বছর বয়সে জেনোয়ার রেস্তোরাঁয় আত্মীয়দের সঙ্গে কাজ শুরু করেন পোস্সি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সাল থেকেই কফির জগতে তার পথ চলা। এটা আসলে অনেকটা পরিবারের মতো। আমার কাছে এটা কোনো বার মনে হয় না, এটা এক ধরনের মিলনস্থল। মানুষ আসে, কেউ আসে কোনো কাজ সারতে, কেউ এসে বলে আনা একটা উপকার করো তো, তোমার মেয়ে তো টাউন হলে কাজ করে, ওকে বলো আমার পরিচয়পত্রটা এনে দিতে। আমি বলি ঠিক আছে, নিয়ে এসো। স্বামীর সঙ্গে এই কফি বারের যাত্রা শুরু হয়েছিল বলে জানান পোস্সি। স্বামী মারা যাওয়ার পর 51 বছর ধরে তিনি নিজেই চালিয়ে যাচ্ছেন এই কফি বার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 21 শতকের আধুনিক শিল্প যুগেও ধোঁয়া উড়িয়ে চলছে পুরনো বাষ্পচালিত ট্রেন। ইউরোপের বুকে একমাত্র বসনিয়ার বানোভিচিতেই কয়লা পরিবহনের কাজ চলে পুরনো ইঞ্জিন দিয়ে। শিল্প বিপ্লবের স্মৃতি যেন এখনও বেঁচে আছে সেখানে, সময় যেন থেমে আছে অন্য এক শতকে। হুইসেলের শব্দে প্রতিদিন এভাবেই স্টেশনে ঢোকে কালচে ধাতব দেহের স্টিম লোকোমোটিভ বা বাষ্পচালিত রেল ইঞ্জিন। আধুনিক শিল্প প্রযুক্তির যুগেও পুরনো এই স্টিম ইঞ্জিন যেন ইতিহাসের এক জীবন্ত প্রতীক, যেখানে বাষ্পের গর্জনে বেঁচে আছে এক হারিয়ে যাওয়া যুগের স্মৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নির্মিত এই রেলপথ এখনও চালু আছে বসনিয়ার বানোভিচির কয়লা খনিতে। শ্রমিকরা আজও এই পুরানো ইঞ্জিনের ওপরই নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। চালক জানান, এমন স্টিম লোকোমোটিভ সিরিজের ইঞ্জিন বর্তমানে পৃথিবীতে আর কোথাও নেই। শুধু বানোভিচিতেই এটা চালানো এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাষ্প শক্তিতে চালিত ট্রেনটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়লা। বানোভিচি কয়লা খনির গেজ রেল লাইনে চলছে 1920 দশকের প্রযুক্তির এই ইঞ্জিন। প্রতিষ্ঠানের নিজস্ব প্রকৌশলীরা নিয়মিত যত্নে সচল রাখছে ইঞ্জিনটি। এটা 83159 সিরিজের বাষ্পচালিত লোকোমোটিভ। সারা পৃথিবীতে কেবল এখানেই সংকীর্ণ গেজ লাইনে ব্যবহার হয়। বহুদিন ধরে ইঞ্জিনটি চলছে, আরও চলবে। এই কাজের আয়ে আমরা পরিবার চালাই। পুরানো প্রযুক্তি হলেও দৈনন্দিন কাজে এখনও অপরিহার্য এই লোকোমোটিভ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামাস নিরস্ত্র না হলে গাজায় ফের শুরু হবে ইসরায়েলি অভিযান। হুঁশিয়ারি ট্রাম্পের। বন্দীদের মরদেহ ফেরত দিয়েছে দুই পক্ষ। চুক্তি ভঙ্গ করে চলছে দখলদার বাহিনীর হামলা। এবং ইউক্রেন যুদ্ধে থামাতে চান না পুতিন, অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। রাশিয়ার তেল আর কিনবে না ভারত, যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন মোদি, দাবি ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মেজবাহুল আরিফ। ধন্যবাদ অর্জিতা। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।